সম্মুখ সারি মানুষদের সবার আগে টিকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দ্বিতীয় দিনেও সারা দেশে চলছে টিকা কার্যক্রম। করোনার টিকা নেয়ার পর এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মেলেনি। গুজবে কান না দিয়ে টিকা নেয়ার আহ্বান। বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবির সাথে গোলাগুলিতে 2 রোহিঙ্গা নিহত, অস্ত্র ও ইয়াবা উদ্ধার। কুমিল্লায় সেনা সদস্য আব্দুর রহমান হত্যা মামলায় 4 জনের ফাঁসি। ফেনীতে অটোরিকশা চালক হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। করোনার ফ্রন্টলাইনার্স, চিকিৎসাকর্মী, আইনশৃঙ্খলা সহ অন্যান্য বাহিনী এবং সকল পরিচ্ছন্নতা কর্মীদের সবার আগে টিকার আওতায় আনতে আবারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে মন্ত্রিপরিষদ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা নিলেও সবাইকে মাস্ক ব্যবহার করা এবং হাত ধোয়া অব্যাহত রাখতে হবে। যারা টিকা নিয়েছেন তাদেরকেও সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি। বলেন, সেকেন্ড ডোজ নেয়ার জন্য 8 থেকে 12 সপ্তাহ সময় লাগে, তবে ভ্যাকসিন যাতে ডেট এক্সপায়ার্ড না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে দ্রুত টিকা প্রয়োগের পরামর্শ দেন সরকার প্রধান। এদিকে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ের সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, কেউ রেজিস্ট্রেশন করতে না পারলে ভোটার আইডি নিয়ে ভ্যাকসিন পয়েন্টে গেলে তাকে রেজিস্ট্রেশনের জন্য সহযোগিতা করা হবে। গ্রামের সবাই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। সবাইকে মাস্কটা ব্যবহার করতে হবে, কারণ এই মুখটা যে মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ, বাস আর আমার কিছু করতে হবে সেটা না, তাহলে সাবধানে থাকতে হবে। সেকেন্ড ডোজে আছে হচ্ছে ওটা বোধহয় 8 থেকে 12 সপ্তাহ টাইম নিতে পারে। এদিকে করোনার টিকা নিয়ে সুস্থ আছেন জানিয়ে আইনজীবীদেরও টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়াও আজ সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন KM নুরুল হুদা। টিবি হাসপাতালে টিকা নেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার টিকাদান কর্মসূচির প্রথম দিনে 3,60,000 মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম দিন সারা দেশে মাত্র 31,160 জন টিকা নেন। সারা দেশে টিকা প্রয়োগে কাজ করছে 2,400টি দল। আজও নিবন্ধিতদের দেয়া হবে এ টিকা। অনলাইন ছাড়া টিকাদান কেন্দ্রেও নিবন্ধনের সুযোগ রয়েছে। প্রথম ডোজের টিকা নেয়ার সময় গ্রহীতাকে জানিয়ে দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজের তারিখ। আজ বেলা 2:30টা পর্যন্ত চলে টিকাদান কর্মসূচি। আমার হাসপাতালে যত স্টাফ আছে, যারা ফ্রন্ট ফাইটার, ডাক্তার, নার্সেস, ওয়ার্ড বয় থেকে শুরু করে যত কর্মকর্তা কর্মচারী আছে তারা সবাই এখানে, বিশেষ করে এই এলাকাটার যত লোক আছে যারা এখানে রেজিস্টার করবে তারা এখানে আসবে, তাদের যারা সন্নিকটে আছে তারা অবশ্যই আসবে। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে করোনার টিকাদান কার্যক্রম। সকাল থেকে নিবন্ধনকারীরা নিজ নিজ টিকা কেন্দ্রে জড়ো হন। কেন্দ্রে গিয়ে সরাসরি নিবন্ধন করেও অনেককে টিকা নিতে দেখা গেছে। রোববার দেশ জুড়ে এই কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত কোনো টিকা গ্রহীতার পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল সহ মোট 16টি কেন্দ্রে এবং 14 উপজেলার 224 কেন্দ্রে চলছে টিকা প্রদান কার্যক্রম। দ্বিতীয় দিনেও এসব কেন্দ্রে জড়ো হয়েছেন টিকা দিতে আগ্রহীরা। প্রথম দিন টিকা নেওয়া 850 বেশি মানুষের কারোর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিরিয়ালে ডেকে নিয়ে ওখানে ওরা টিকা দিচ্ছে, বসিয়ে আবার বসার ভেতরেও বসার জায়গা আছে কমফোর্টেবলি। সবাই ওখানে যথেষ্ট সময় পাচ্ছে এবং ওরা খুব তাড়াহুড়া নেই, আস্তে ধীরে সবার সাথে হাসি মুখে কথা বলে টিকাটা একেবারে পারফেক্টলি দিচ্ছে। বরিশালের কেন্দ্রগুলোতে সকালে মানুষের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে সমাগম। বগুড়ায় প্রথম দিন টিকা নিয়েছেন 860 জন। এদের কারোর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না যাওয়ায় দ্বিতীয় দিন অনেকেই এসেছেন পরিবারসহ। রাজশাহীতেও কেন্দ্রে জড়ো হতে দেখা গেছে আগ্রহীদের। প্রথমে একটু ভয়ই লাগছিল এখানে, তারপরে এখানে এসে দেখলাম যে না, সব স্বাভাবিক। আমি আসছি এবং আমার পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে চলে আসছি। যাদের ডেট দেওয়া আছে, নির্দিষ্ট ডেটে যদি না আসতে পারে তার পরবর্তী ডেটে অথবা তার সুবিধা মতো যে কোনো ডেটে আসলেই উনি টিকা পাবেন।
মূল কথা হলো যাদের রেজিস্ট্রেশন আছে তারা কেউই বাদ যাবেন না। লক্ষ্মীপুরে সরাসরি নিবন্ধনের সুযোগে বেড়েছে টিকা গ্রহীতার সংখ্যা। টাঙ্গাইল সদর হাসপাতালে 9টি ও 11 উপজেলায় প্রতিটিতে 3টি করে বুথে চলছে টিকাদান। একটু আতঙ্কে ছিলাম, তো যাই হোক এখন দেওয়ার পরে অতটা যা ভাবছিলাম তা না, মোটামুটি ভালোই লাগতেছে। টিকা নিয়েছি কিন্তু আমার কোনো ওরকম খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। সিলেটে করোনার টিকা গ্রহণকারীদের আগ্রহ থাকলেও টিকা দেওয়া হচ্ছে শুধু নিবন্ধনকারীদের। সরাসরি রেজিস্ট্রেশনের সুযোগ না থাকায় ফিরে যাচ্ছেন অনেকে। স্পট রেজিস্ট্রেশনের কোনো বিধান এখনও কিন্তু করা হয়নি। আমরা এখানে স্পট রেজিস্ট্রেশন করব না, করলে একটা আনওয়ান্টেড একটা ঝামেলা আমাদের উপরে আসবে, তখন ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হতে পারে। এছাড়া সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, ফেনী সহ সব জেলায় সুষ্ঠুভাবে চলে করোনা টিকাদান কর্মসূচি। রেশমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনের খবর জানাতে চট্টগ্রাম ও সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন ইফতেখার ফয়সাল। ইফতেখার, দ্বিতীয় দিনের কর্মসূচি কেমন দেখছেন, কি বলছেন সাধারণ মানুষ? কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর তো পাওয়া যায়নি, এটি নিশ্চয়ই স্বস্তির খবর। আসলে গতকাল যারা টিকা দিয়েছেন তাদের সকলেরই 24 ঘন্টা অতিক্রম হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ এখানে যারা টিকা দিয়েছেন সেখানে আসেনি। এবং এখানকার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন সকলেরই যেহেতু খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া কারো দেখা যায়নি এবং এই কারণেই আসলে সাধারণ মানুষের মধ্যে টিকাদানে আগ্রহ আরও বেড়েছে। এবং গতকাল তারা যেটি ধারণা করেছিলেন, আমি যদি কেবল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কথাই বলি, সেখানে তারা 100 জনকে টিকা দেওয়ার একটা তাদের পরিকল্পনা ছিল, কিন্তু তারা 235 জনকে সেখানে গতকাল টিকা দিয়েছে। তাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার দ্বিগুণের চেয়ে বেশি। তো এখানকার স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন যে দিন যতই সামনের দিকে যাচ্ছে ততই সাধারণ মানুষের মধ্যে যে টিকা দেওয়ার যে প্রবণতা, আগ্রহ, সেটি অনেক বেশি বাড়ছে এবং মানুষের মধ্যে নিবন্ধনের যেই প্রথম দিকে যে অনীহা ছিল সেটিও কিন্তু বেড়ে চলছে। আমি যদি চট্টগ্রামের কথাই বলি, সেক্ষেত্রে বলা যায় এখানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা যেটি বলছেন, গতকাল পর্যন্ত প্রায় 30,000-এর মতো মানুষ চট্টগ্রামে কেবল টিকাদানের জন্য তারা নিবন্ধন করেছেন। এবং চট্টগ্রামে এরই মধ্যে যেহেতু 4,48,000 যে ডোজ টিকা এরই মধ্যে চলে এসেছে, তো পর্যায়ক্রমে যারা নিবন্ধন করেছে তাদেরকে সেটি দেওয়া হবে। এবং আজকেও যদি সকাল থেকে আমরা যদি এখানকার পরিস্থিতি বলি, সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি সকাল 8:30 থেকে সেখানে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং বেলা 2টা নাগাদ প্রতিটি বুথে, সেখানে 4টি বুথে টিকা দেওয়া হচ্ছে, প্রতিটি বুথে অন্তত 130 থেকে 140 জন করে টিকা নিয়েছেন। এবং তারা বলছেন যে তবে একটু আজকে প্রায় আধা ঘন্টার মতো সেখানে আমরা দেখেছি যে টিকা নিতে আসা মানুষকে কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে, কারণ যেই সুরক্ষা যেই সার্ভারটি রয়েছে অ্যাপের, সেই সার্ভার ডাউনের কারণে সেখানে কিছুটা ঝামেলায় পড়তে হয়। এবং তবে যারা তাদের যে নিবন্ধনের যেই কপিটা যারা প্রিন্ট করে নিয়ে এসেছেন তাদেরকে সেই ঝামেলায় পড়তে হয়নি। তো সব মিলিয়ে বলা যায় অনলাইন ছাড়াও টিকাদান কেন্দ্রেও নিবন্ধনের সুযোগ রয়েছে, সেটি কেমন দেখছেন, সেটির হার কেমন? সেটির হার এখনো পর্যন্ত খুব বেশি নয়, কারণ এখন প্রথম দিকে যারা মূলত টিকা দিচ্ছেন তারা সকলেই বেশিরভাগই সম্মুখ সারির যোদ্ধা, যাদেরকে বলা হচ্ছে করোনার সময় যারা সামনের সারিতে থেকে কাজ করেছেন, তো তারা মূলত নিবন্ধন করছেন। কিন্তু এর বাইরে যারা নিবন্ধনের, যাদের সরাসরি নিবন্ধন করার মতো প্রযুক্তিগত দক্ষতা নেই, তো তাদেরকেও কিন্তু এখানে আমরা দেখেছি যে কেবল স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও তাদেরকে সহযোগিতা করছে এবং টিকাদান কেন্দ্রগুলোতেও কিন্তু তাদের নিবন্ধনের সুযোগ রয়েছে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের পরিস্থিতি। ইফতেখার, আপনি সাথেই থাকুন। এবার সিলেট থেকে জানাবেন মাধব কর্মকার। মাধব কর্মকার, আমরা দেখলাম যে টিকা নিতে ইচ্ছুক এমন ব্যক্তিরা অভিযোগ করেছেন যে তারা কেন্দ্রে এসে নিবন্ধন করতে পারছেন না, যার কারণে তারা ফেরত চলে যাচ্ছেন। এর কারণ কি, আসলে কর্তৃপক্ষ কি বলছে? আপনাদেরকে জানিয়ে রাখবো, সিলেট মহানগরীতে একটি মাত্র টিকা কেন্দ্র রয়েছে। সিলেটে যদিও 2টি টিকা কেন্দ্র সিলেট মহানগর এলাকায়, একটি হচ্ছে আমাদের যে পুলিশ বাহিনী রয়েছে তাদের জন্য এবং আরেকটি হচ্ছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে টিকা দান কেন্দ্র রয়েছে। আমি এখন সেই জায়গাটিতে রয়েছে। এখানে 12টি বুথ রয়েছে। 12টি বুথেই সিলেট সিটি কর্পোরেশনের যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন প্রত্যেককে এখানটাইতে আসলে টিকা নিতে হয়। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে এই 12টি বুথের জন্য অত্যাধুনিকভাবে কিন্তু এখানে বিশ্রামাগার কিংবা যারা কোভিড ভ্যাকসিন গ্রহণ করবেন তাদের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগেই আজকের এই টিকাদান কর্মসূচিটি সম্পন্ন হয়েছে এবং শেষ হয়ে গেছে ইতিমধ্যে।
তো যেটি বলছিলেন, এখনো সিলেট মহানগরে অনস্পট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু হয়নি। এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা যেটি বলছেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে 12টি বুথ রয়েছে, এই 12টি বুথে যেখানে প্রতিদিন 2-3 হাজারের মতো মানুষ টিকা নিতে আসছেন এবং গতকালকেও বেশ ভিড় ছিল এবং আজকে আমরা দেখেছি এখন আজকে দুপুর পর্যন্ত প্রায় 1,500-এর মতো মানুষ টিকা গ্রহণ করতে এসেছিলেন এবং যে ভবনটাতে এই টিকাদানের ব্যবস্থা করা হয়েছে সেই ভবনটা একটি আউটডোর কমপ্লেক্স, অর্থাৎ এই মেডিকেল কলেজে যারা আউটডোর রোগী সেবা নিতে আসেন সেখানে প্রতিদিন 3 থেকে 4 হাজারের মানুষের মতো সমাগম হয়, যার কারণে এখানে যদি একটি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয় তাহলে দেখা যাবে যে এখানে ভিড় কিংবা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেজন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোনো ধরনের অনস্পট রেজিস্ট্রেশন বুথের ব্যবস্থা করা হয়নি। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে আজকে অনস্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা না গেলেও আগামীকাল থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 2টি অনস্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে এবং ক্রমান্বয়ে এই সপ্তাহের মধ্যে অন্তত মহানগর এলাকায় বেশ কয়েকটি জায়গায় ইফতেখার ফয়সাল এবং মাধব কর্মকার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশে করোনায় আরও 16 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 12 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 8,221 জনের। 206টি ল্যাবে 24 ঘন্টায় 13,762 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 316 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.30%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,38,378 জনে। সুস্থ হয়েছেন আরও 559 জন। এ নিয়ে মোট সুস্থ 4,83,931 জন। সমগ্র বাংলাদেশে এ পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরবো আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম সমগ্র বাংলাদেশে। করোনার টিকা নেওয়ার পর এ পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মেলেনি, সবাই সুস্থ আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল সহ নানা হাসপাতাল। তাই কোনো গুজব বা অপপ্রচারে কান না দিয়ে টিকা নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। করোনার টিকা নিয়ে স্বস্তির নিঃশ্বাস সম্মুখ যোদ্ধাদের। টিকা নিয়েছেন ঝুঁকিতে থাকা বয়স্করাও। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব। এখানে টিকা নেন পদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। টিকা নেওয়ার পর আমি এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা ফিল করিনি। আর আজকের এই উৎসব আয়োজনের প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিয়ে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। এখনো সমস্যা হয়নি এবং আমার আশেপাশে যারা নিয়েছে কারোর কোনো সমস্যা আমি দেখিনি এখন পর্যন্ত। আজকে সকালবেলা মেসেজ আসছে যে আমাদের আজকে ভ্যাকসিন দেওয়ার দিন, আমরা দিয়ে গেলাম ভালোভাবে। টিকা কবে আসবে তা নিয়ে সংশয় থাকলেও দ্রুততার সঙ্গেই 54তম দেশ হিসেবে এর আওতায় আসে বাংলাদেশ। এ নিয়ে গুজব বিভ্রান্তির কারণ দেখছেন না সংশ্লিষ্টরা। করোনা টিকার ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। সাধারণত যে ধরনের সবাই ভয় পাচ্ছে এরকম আমরা এখন পর্যন্ত এরকম কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া কোনো আমরা পাই নাই। কিছু লোকজন আছে যারা সবসময় নেতিবাচক কথা বলতে পছন্দ করে, একটা ভীতিকর পরিস্থিতির চেষ্টা করে। আমি ভ্যাকসিন নিয়েছি, অত্যন্ত স্বাচ্ছন্দ্যদায়ক এবং আমি মনে করি যে প্রত্যেকের ভ্যাকসিন নেওয়া দরকার। টিকা দিয়েছে তাদেরকে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা আমাদের এখানে রেস্টে রেখেছি। সরকারের 4-5 জন সচিব ছিলেন, সিনিয়র সিটিজেনরা ছিলেন, আমাদের আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন করোনা মহামারী মোকাবিলায় স্থায়ী সমাধান এনে দিতে পারে টিকা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্দরবানের নাইখংছড়িতে বিজিবির সাথে গোলাগুলিতে 2 রোহিঙ্গা নিহত হয়েছে। গতরাতে ঘুমধুম ইউনিয়নের গর্জন বুনিয়ার চাকমাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের ও দিল মোহাম্মদ কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বিজিবি জানায় রোববার গভীর রাতে বিজিবি 34-এর 2টি টহল দল নাইখংছড়ির 3 নম্বর ঘুমধুম ইউনিয়নের চাকমাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় 5-6 জনের একটি দল এলো পাতারি গুলি শুরু করলে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পালিয়ে যায় দলটি। পরে ঘটনাস্থল থেকে 2 ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ছাড়াও 1 লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। হত্যা মামলার রায়ে 4 জেলায় 9 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এর মধ্যে কুমিল্লার নাঙ্গলকোটে সেনা সদস্য আব্দুর রহমান হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 4-এর বিচারক রোজিনা খান এ রায় ঘোষণা করেন। মামলায় অপর এক আসামিকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা গ্রেপ্তার থাকলেও কারাদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। 2016 সালে অক্টোবরে চাঁদপুরে নিজ বাড়িতে ফেরার পথে ট্রেনে ডাকাতের হাতে খুন হন বগুড়া সেনানিবাসে কর্মরত আব্দুর রহমান। এদিকে ফেনীর ফুলগাজীতে অটোরিকশা চালক কালামিয়া হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালতের বিচারক ডক্টর বেগম জেবুন্নেসা। 2010 সালের নভেম্বরে অটোরিকশা ছিনতাইকারীদের হাতে খুন হন কালামিয়া। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী ও 2 মাস বয়সী সন্তানকে হত্যার দায়ে তার স্বামী নজরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া পিরোজপুরের ইন্দুরকানীতে 2018 সালে কেসি টেকনিক্যাল কলেজের অফিস সহকারী রেজাউল করিম হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নিখোঁজের 13 ঘন্টা পর কালকিনি ফিরে স্বতন্ত্র মেয়র প্রার্থী সবুজের দাবি, ইচ্ছার বিরুদ্ধে পুলিশের গাড়িতে তাকে নেওয়া হয়েছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাড়িতে। সে সময় তাকে ভোট থেকে সরে যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তবে অভিযোগ অস্বীকার করছে পুলিশ। কালকিনি পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান সবুজ শনিবার তার নিখোঁজের খবরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী SM হানিফের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত হয় দুই পক্ষের অন্তত 50 জন। রোববার নিখোঁজের 13 ঘন্টা পর এলাকায় ফেরেন সবুজ। তার দাবি, পুলিশ সুপারে গাড়িতে করে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ঢাকার বাসায় নেওয়া হয়। ওবায়দুল কাদের তাকে ভোট থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। তবে তিনি ভোটের মাঠেই থাকছেন। আমি অনেকটা বাধ্য হয়ে গিয়েছি। তিনি আমাকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন। আমি আমার অবস্থান এবং কালকিনি পৌরসভার বাস্তবতা তার কাছে তুলে ধরেছি। তারপরে তিনি একটা পর্যায়ে আমাকে বলছেন, ঠিক আছে, তোমার সিদ্ধান্ত তুমি নাও। তবে এ অভিযোগ নাকচ করে পুলিশ বলছে, শনিবার নির্বাচন নিয়ে কথা বলতে পুলিশ সুপারের অফিসে আসেন সবুজ। তিনি ব্যক্তিগত কাজে ঢাকা যেতে চাইলে তাকে সহায়তা করে পুলিশ। পরে ছড়ানো হয় নিখোঁজের খবর। নির্বাচন সংক্রান্ত বা তথ্যাদি আমার সাথে বিনিময় করার জন্য আমার অফিসে আসেন। পরবর্তীতে উনি বা ওনার কাজে ঢাকা যাবেন। তো ঢাকা যাওয়ার ক্ষেত্রে ওনাকে আমরা সহযোগিতা করেছি। পরবর্তীতে এলাকায় রটিয়ে দেওয়া হয় যে উনি নিখোঁজ। সবুজকে অপহরণ করা হয়েছে দাবি করে শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কালকিনি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তার স্বজন ও সমর্থকেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশে এ পর্যায়ে নিচ্ছে বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো জানাচ্ছি। সংস্কার কাজের কারণে নবীনগর চন্দ্রা মহাসড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। নিরাপত্তা নিশ্চিতের দাবি চালক পথচারীদের। বিরতির পর স্বাগত আরেকবার। সংস্কার কাজের কারণে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়া সড়কে এ ধরনের কাজ চলায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষোভ জানিয়েছেন চালক ও ভুক্তভোগীরা। দুর্ঘটনা রোধে এ ধরনের কাজে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ও স্থানীয়দের। হাত পা অনেকটা, মনে করেন পায়ের একটা আঙুল ভাঙে গেছে এই অবস্থা। আর মাথার হেলমেট যদি না থাকতো তাহলে মাথার মগজ আলাদা হয়ে যেত, এরকম অবস্থা। কিন্তু গাড়ির অবস্থা পুরা গত 5 ফেব্রুয়ারি রাতে নবীনগর চন্দ্রা মহাসড়কে সাভারের চক্রবর্তী এলাকায় সড়কে দুর্ঘটনা বাড়ার বিষয়ে স্থানীয় এই যুবকের সঙ্গে কথা বলার সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে মোটরসাইকেল দুর্ঘটনার এই দৃশ্য। স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজ চলার কারণে প্রতি রাতেই ঘটছে এমন দুর্ঘটনা। হতাহত হচ্ছেন অনেকে। সম্প্রতি নবীনগর চন্দ্রা মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনের বেশ কিছু স্থানে পুরনো বিটুমিন কেটে নতুন করে চলছে সংস্কার। বিশেষ করে চক্রবর্তী বাসস্ট্যান্ড থেকে পদ্মার গেট এবং জিরানি বাজার থেকে মাধবপুর পর্যন্ত সড়কে বিটুমিন কেটে রাখা হলেও তা দ্রুত ভরাট করা হচ্ছে না। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই জায়গায় 4-5 দিন ধরে কাটা রাখছে, কোনো কিছু তারা করতেছে না। বড় গাড়ি চাপ দিয়ে দেয়, নিচে নেমে যাওয়া লাগে, পড়ে যাওয়ার মতো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন, সড়ক মহাসড়কের উন্নয়ন জরুরি।
তবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সংস্কার কাজ চলা অংশে সাইনবোর্ড দেয়া সহ নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ তাদের। রাতের বেলা অন্তত একটি টিম কাজ করার জন্য, তারা যাতে কাজ করে কিংবা এক লাইন ব্যবহার করার জন্য সামনে একটি সাইনবোর্ড ব্যবহার করতে পারে। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, নিরাপত্তা নিশ্চিত করে সড়ক মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। 14 কিলোমিটার দৈর্ঘ্যের নবীনগর চন্দ্রা মহাসড়কের 4 কিলোমিটারের বেশি অংশেই পুরনো বিটুমিন তুলে চলছে নতুন সংস্কার কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নওগাঁর বদলগাছিতে প্রতিহিংসার জেরে 6 শতাধিক আম গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে উপজেলার গয়েশপুর গ্রামে ওই বাগানের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে জনপ্রতিনিধি সহ নানা বয়সী এলাকাবাসী অংশ নেন। বেকারদের অনুপ্রেরণা যোগাতে জমি লিজ নিয়ে আমবাগান, স্ট্রবেরি ও ড্রাগন ফলের চাষ শুরু করেন 4 বন্ধু। শুক্রবার রাতে বাগানের 6 শতাধিক গাছ কেটে নষ্ট করে দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন যারা এই অত্যন্ত জঘন্যতম কাজটি করেছে তাদের জন্য চিহ্নিত করে কঠিন থেকে কঠিনতম শাস্তির মাধ্যমে এর সুব্যবস্থা করেন, এই প্রত্যাশাই করব। আমরা গোটা গ্রামবাসী ধর্মমত নির্বিশেষে আমরা চাচ্ছি এই মানববন্ধন থেকে যেন এক দৃষ্টান্তমূলক শাস্তি হয় যারা এই গাছ কর্তন করেছে। এমন শাস্তি যেন হয়, ভয়ে যেন কেউ এরকম গাছ কর্তন যেন না করে। টাঙ্গাইলে সাংবাদিক এনায়েত করিম বিজয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় সাংবাদিকরা বলেন, বাসাইলে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয় সন্ত্রাসী হামলার শিকার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রোববার বাসাইলে একটি বিরোধপূর্ণ জায়গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর লোকজনের হামলা শিকার হন বিজয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সমগ্র বাংলাদেশে নিচ্ছে আরেকটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আলোচনা থাকছে। প্রধানমন্ত্রীর দেয়া ঘর দোকান বদলে দিয়েছে জামালপুরের শম্পার জীবন। বাবার চিকিৎসা ও অসচ্ছল সংসার নিয়ে কেটেছে দুশ্চিন্তা। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। বগুড়ার প্রতিটি থানায় হেল্প ডেস্ক স্থাপন করায় নির্যাতনের শিকার নারী শিশুরা আগের চেয়ে বেশি আইনি সহায়তা পাচ্ছেন। সকালে এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত অর্ধবার্ষিকী সভায় এ তথ্য জানায় পুলিশ। সভায় আরও জানানো হয়, 2017 সালের 12 ডিসেম্বর থেকে 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত 999-এ কল এসেছে 2,39,08,503টি। এর মধ্যে জরুরি সেবার কল এসেছে 3,57,175টি। তবে মজা করার উদ্দেশ্যে কল এসেছে মোট কলের প্রায় অর্ধেক। তবে নির্যাতনের শিকার নারী শিশুদের পুলিশের সহায়তার পাশাপাশি নিরাপদ শেল্টার হোমও প্রয়োজন বলে জানান সভায় অংশগ্রহণকারী জনপ্রতিনিধিরা। খাগড়াছড়িতে নিষিদ্ধ গাঁজার ক্ষেত ধ্বংস করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সকালে জেলা সদরের চম্পাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন খবরে রোববার রাতে খাগড়াছড়ি ইউনিয়নের ওই এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া যায়। সে সময় কাউকে আটক করতে না পারলেও প্রায় 40 শতক জায়গা জুড়ে 5 শতাধিক গাঁজা গাছ কেটে ফেলা হয়। আজ সকালে জব্দকৃত গাঁজা গাছ পুড়িয়ে দেওয়া হয়। এসব গাছের আনুমানিক মূল্য প্রায় 50 লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এই ঘটনায় মামলা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ঘর ও দোকান বদলে দিয়েছে জামালপুরে শম্পার জীবন। ভ্যান চালিয়ে সংসার চালানো শম্পা সপ্তাহখানেক আগে জেলা প্রশাসকের কাছ থেকে বুঝে নিয়েছেন প্রধানমন্ত্রীর সহায়তা। বাবার চিকিৎসা ও অসচ্ছল সংসারের দুশ্চিন্তা কেটে যাওয়ায় অনেকটাই নির্ভর 5ম শ্রেণীর এই ছাত্রী।
জামালপুরের নাকাটি গ্রামের শম্পা 5 বছর আগে দুর্ঘটনায় ভ্যান চালক বাবার ডান পা ভেঙে যাওয়ায় বিপাকে পড়ে পুরো পরিবার। গত বছর থেকে বাবার ভ্যান চালানো শুরু করে 4 সদস্যের পরিবারের হাল ধরে ছোট্ট শম্পা। ভার নেয় বাবার চিকিৎসারও। শম্পার জীবন সংগ্রাম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নজরে আসে প্রধানমন্ত্রীর, আর এরপরই বদলে যায় শম্পার ভাগ্য। প্রধানমন্ত্রীর নির্দেশে কয়েকদিন আগে বসতঘর ও ব্যবসার অর্থ সহায়তা দেওয়া হয়েছে শম্পার পরিবারকে। এছাড়া শম্পার লেখাপড়া ও তার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাদেরকে আমরা আজকে ঘরে তুলে দিয়েছি এবং তাদের এই পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি দোকান করে দিয়েছেন এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেছেন, সেটি আমরা তাদেরকে আজকে বুঝিয়ে দিয়েছি। সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছে শম্পা ও তার পরিবার। আমি বড় হয়ে পুলিশে চাকরি করব, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খুব কৃতজ্ঞতা বোধ, আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জানাই। আগে অনেক কষ্ট গেছে, ভাত ঠিক পাইতাম না, কাপড় চোপড় পাইতাম না, স্বামী 6 বছর ধরে অসুস্থ পড়েছে। আমরা আজকে অনেক অনেক খুশি, অনেক অনেক ধন্যবাদ করে প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা জানাইলাম। যথাযথ চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে বাবা, পরিবার ভরে উঠবে হাসি আনন্দে। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে এমন স্বপ্নে এখন বিভোর সংগ্রামী শিশু শম্পা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এসএসসি পরীক্ষার সিলেবাস অর্ধেক কমানোয় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে শিক্ষকরা বলছেন সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে হলেও দ্রুত স্কুল খুলতে হবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে কিভাবে সিলেবাস শেষ করা হবে সেই পরিকল্পনাও রয়েছে। জুনে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে, সেজন্য ক্লাস চলবে 9 মে পর্যন্ত। এবারের এসএসসি পরীক্ষার্থীদের 10ম শ্রেণীর ক্লাস প্রায় হয়নি। এ কারণে সিলেবাস অর্ধেক কমিয়ে দেয়া হয়েছে। এ পরিস্থিতি বুঝে সরাসরি ক্লাস শুরুর কথা ভাবছে মন্ত্রণালয়, সেজন্য স্কুলগুলোকেও প্রস্তুত করা হয়েছে। এসএসসি কে যদি 3 মাস অন্তত ক্লাস করাতে পারি আর এইচএসসি কে যদি মাস 4 ক্লাস করাতে পারি, আমরা আশা করি যে 6 দিন, সপ্তাহে 6 দিন করে ক্লাস করাবো এই 10ম এবং দ্বাদশ শ্রেণীকে। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন সিলেবাস কমানোতে পরীক্ষার চাপ অনেকটাই কম হবে। স্কুল না খোলা হয় তাদের জন্য সিলেবাস কমপ্লিট করা খুব কষ্টকর হয়ে যাবে। এই শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই সুবিধাজনক। দ্রুত স্কুল খুলে না দিলে সিলেবাস হয়তো কমপ্লিট করতে পারবে না। শিক্ষকরা বলছেন সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে, কিভাবে পড়ানো হবে সেই পরিকল্পনাও চূড়ান্ত। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে হলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান অনতিবিলম্বে খুলে দেওয়া উচিত, নতুবা ছাত্রদেরকে এটা কমপ্লিট না করলে যতই সংক্ষিপ্ত করা হোক তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকা কর্মসূচিতে নিজ হাতে করোনার টিকা দিয়ে সমালোচনার মুখে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষিত নার্স পাশে দাঁড়িয়ে থাকলেও 3 জনের শরীরে টিকা প্রয়োগ করেন তিনি। পরে এই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার বেলা 11টার দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনা টিকা কার্যক্রম শুরু হয়। চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা থাকলেও সিরিঞ্জ হাতে নিয়ে 3 জনের শরীরে টিকা প্রয়োগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। পরে টিকা দেওয়ার এই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে স্বাস্থ্যকর্মীদের বাইরে কারো টিকা দেওয়া ঠিক হয়নি বলে মনে করেন কুষ্টিয়ার সিভিল সার্জন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। না, ওরা দেবে কেন? ওটা আমাদের শিক্ষাদের কাজ। কৌতূহল বশত এই ধরনের কিছু করেছে কি, আপনি শিক্ষা তো করতেছে না। হাতের উপরে মাংস তো, যার জন্য ক্ষতি হয়নি, অন্য জায়গায় হলে হয়তো হতেও পারত। ঘটনার সময় বাইরে ছিলেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এমপি প্রধান অতিথি ছিলেন, ওনারা উদ্বোধন অনুষ্ঠানে আসছিলেন। আমি ওনার সাথে বের হয়ে ওনাকে গাড়িতে উঠায় সভাপতি আসতে হয়, উনি ইউনো মেয়র সবাই আসলেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় ওখানে রয়েই গেছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান যে 3 জনকে টিকা দিয়েছেন তারা হলেন কুমারখালী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী মুখলেসুর রহমান ও স্থানীয় সাংবাদিক KMR শাহিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
সম্মুখ সারি মানুষদের সবার আগে টিকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দ্বিতীয় দিনেও সারা দেশে চলছে টিকা কার্যক্রম। করোনা টিকা নেওয়ার পর এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মেলেনি। গুজবে কান না দিয়ে টিকা নেওয়ার আহ্বান। বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে 2 রোহিঙ্গা নিহত, অস্ত্র ও ইয়াবা উদ্ধার। কুমিল্লায় সেনা সদস্য আব্দুর রহমান হত্যা মামলায় 4 জনের ফাঁসি। ফেনী, কিশোরগঞ্জ ও পিরোজপুরে আরো 5 জনের মৃত্যুদণ্ড। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।